नमस्कार আমি ডক্টর পরিমল বেরা লেকচারার ইন স্পেশাল এডুকেশন নিপিডারসি কলকাতা দ্বিতীয় পর্যায়ের ইন্টারঅ্যাক্টিভ টিচার এডুকেশন প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস আপনাদেরকে স্বাগত। গতবারের আলোচনা যেটা আমরা করেছিলাম সেটা আশা করি আপনাদের প্রত্যেকের মনে আছে। তারই কন্টিনিউশনে আজকের আমার প্রেজেন্টেশনের বিষয় স্ক্রিনিং, আইডেন্টিফিকেশন অফ ডিসেবিলিটিস, এ ডিটেল অ্যাপ্রোচ উইথ কেস স্টাডিজ অ্যান্ড গাইডলাইন্স। যদি আপনারা মনে করে দেখেন যে আরপিডব্লিউডি অ্যাক্ট অনুযায়ী আমরা যে 21 ডিসেবিলিটিস কথা বলেছিলাম গত পর্যায়েতে বা গতবারের ট্রেনিং প্রোগ্রামে, সেখানে একটা বেসিক স্ক্রিনিংয়ের কথা বলেছিলাম, যেখান থেকে প্রাথমিক স্তরে আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারবো কাদের মধ্যে ডিসেবিলিটি হওয়ার প্রবণতা আছে। আজকের আলোচনাটা তারই প্রেক্ষাপটে আরেকটু অ্যাডভান্স লেভেলে, যে ডিসেবিলিটি ওয়াইজ একটু ডিটেলসে যদি আমরা দেখে নিই যে কাদের কোন ধরনের ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনাটা আছে, একদম ইনিশিয়াল স্ক্রিনিং থেকে সেকেন্ড পর্যায়ের স্ক্রিনিংয়ের জায়গা থেকে দেখব এবং তারপরে আমরা রেফার করব তাকে ফার্দার অ্যাসেসমেন্টের জন্য বা ডায়াগনোসিসের জন্য। এই যে প্রক্রিয়াটা, এই কাজটা কিভাবে আমরা করতে পারি, মূলত আজকের আলোচনার বিষয়বস্তু আমার সেটাই। আগেই আপনারা একবার জাস্ট রাফলি যদি দেখিয়ে নিই, আপনারা জানেন এতদিনে মোটামুটি আপনারা অবগত হয়ে গেছেন যে 21টা ডিসেবিলিটির কথা বলা হয়েছে আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-এ। তার কতগুলো পেরিফেরি আছে, পেরিফেরি মানে কতগুলো সাব গ্রুপিং আছে। যেমন কিছু ডিসেবিলিটিসকে ফিজিক্যাল ডিসেবিলিটিসের মধ্যে রাখা হয়েছে, ইনক্লুডিং লোকোমোটর ডিসেবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, এবং তার আন্ডারে আবার অনেকগুলো ডিসেবিলিটির কথা বলা আছে। এক এক করে আমরা প্রত্যেকটা ডিসেবিলিটির ক্ষেত্রে আসবো। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, তার মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মেন্টাল বিহেভিয়ারের মধ্যে মেন্টাল ইলনেসের কথা বলা হয়েছে। তার বাইরে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনসের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, ব্লাড ডিসঅর্ডারের মধ্যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ এবং মাল্টিপল ডিসেবিলিটিস। আর একটা ইম্পর্টেন্ট যেটা কথা এই প্রসঙ্গে, 21 নম্বর ডিসেবিলিটিসটা আদপে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি? গভর্নমেন্ট বা যখন আরপিডব্লিউডি একটা রচনা করা হয়েছে তখন এখানে একটা ক্যাটাগরিকে ফাঁক রাখা হয়েছে, 20 নম্বর কলামটাকে ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা রাখা হয়েছে মানে রাখা হয়েছে এইভাবে কন্ডিশন, যদি কোনো কন্ডিশন এক্সপার্ট কমিটি বা ফার্দার রিসার্চ মনে করে যে তাকে ডিসেবিলিটির আন্ডারে আনা উচিত বা তাকে অন্তর্গত করতে হবে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করতে পারেন যে বা ওই কন্ডিশনটাকে ডিসেবিলিটির মধ্যে ইনক্লুড করতে। ফর এক্সাম্পল, এখনো পর্যন্ত আমাদের দেশের এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, বা এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ডিসেবিলিটির মধ্যে ইনক্লুডেড নয় কোনোভাবেই। এই কন্ডিশনগুলোর জন্য তার দৈনন্দিন জীবনে যা অসুবিধাই হোক না কেন, তার শিক্ষণের ক্ষেত্রে যাই অসুবিধাই হোক না কেন, আমরা কখনো তাকে ডিসেবিলিটি কন্ডিশন বলতে পারবো না। কিন্তু যদি কখনো এরকম একটা সময় আসে যে এডিএইচডিকে মনে হচ্ছে ডিসেবিলিটির মধ্যে ইনক্লুড করা উচিত, তাহলে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আবার নোটিফাই করে এই 21 নম্বর কলামের মধ্যে ইনক্লুড করতে পারে। নাও এখানে আমরা যে আইডেন্টিফাই দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটাকে কিভাবে আমরা করব? যদি আমরা দেখি যে এভরি চাইল্ড ইজ ইউনিক, আমরা প্রত্যেকেই বলে থাকি এভরি চাইল্ড ইজ ইউনিক। এভরি চাইল্ড হ্যাভ দেয়ার ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, their developmental progresses according to their certain sequences, but their space may vary. It is natural that some children may excel in their certain areas but have deficiency in the other areas. However, if the children display marked problems or difficulties in one or more developmental areas and their performance shows significant discrepancies compared with the other children of the same age group, it is advisable to refer the children for the professional assessment. তাহলে সবাই সমান, সবার মধ্যেই কিছু না কিছু ইউনিকনেস আছে, তাহলে সবার পেস একরকম নয়। কিন্তু তাহলে কখন আমরা এই স্পেশাল নিডস ক্যাটাগরাইজ করব বা আইডেন্টিফাই করতে যাব? তাহলে প্রথম দিকে আমরা যদি দেখি নর্মাল ভ্যারিয়েশন আছে। নর্মাল ভ্যারিয়েশন মানে কেউ বুদ্ধিমত্তার দিক থেকে দুজনের বুদ্ধিমত্তার যে পরীক্ষা আইকিউ টেস্ট, তাতে দেখা যাচ্ছে হয়তো একই রকম, কিন্তু তা সত্ত্বেও তার যে অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যে কারোর হয়তো কেউ হয়তো ম্যাথসে ভালো, কেউ হয়তো রিডিংয়ে ভালো, কেউ রাইটিংয়ে ভালো, কেউ হয়তো একটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে,
কেউ একটা আননোন পরিবেশের মধ্যে গিয়েও হঠাৎ করে খুব সুন্দর করে মিশে যেতে পারে, আবার কেউ মিশে যেতে পারেন না। তখন এই নর্মাল ভ্যারিয়েশনসগুলো আমাদের সমাজে বর্তমান বা বিদ্যমান। এবার এর মধ্যে কিছু প্রবলেম আছে, একদমই মিশতে পারেন না, আবার অতিরিক্ত মিশে ফেলেন, এইগুলো আছে। এবার এটা যখন খুব বেশি মাত্রায় ঘটে তখন থেকেই আমরা ডিসঅর্ডারের জায়গা থেকে বা ডিসেবিলিটির জায়গা থেকে চলে যাই। জেনারেলি যদি কজগুলোকে দেখি, কেন এই স্পেসিফিক লিমিটিং ডিসেবিলিটিস হয়, একদম স্পেসিফিক কজের জায়গা থেকে যাচ্ছি না, মূলত 4টে জায়গা থেকে ব্যাপারটা আসতে পারে। একটা মানে কেন এই 4টে প্যারামিটারকে জানা ইম্পর্টেন্ট, একদিকে চিলড্রেন্স ডেভেলপমেন্টাল কন্ডিশনস, সোসাইটি, স্কুল অ্যান্ড ফ্যামিলি। কেন এই 4টে কন্ডিশনসকে আমরা জানবো, মানে যখন আমরা কোনো একটা স্ক্রিনিং করতে যাচ্ছি তখন তার পেরিফেরিটাকে জানা, তার ইকোলজিটাকে জানা খুব ইম্পর্টেন্ট। না হলে হয়তো আমরা মিসগাইডেড হব। অর্থাৎ যে কোন সমাজ থেকে সে উঠে আসছে, কোন পরিবার থেকে উঠে আসছে, স্কুলের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, আর ব্যক্তির নিজস্ব কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এই 4টে জায়গাকে যখন আমরা পৃথকভাবে দেখব এবং তারপরে যখন এই 4টে জায়গাকে একত্রিত করে যখন বাচ্চাটির কন্ডিশনটাকে দেখব, তারপরেই কিন্তু আমরা স্পেসিফিক রেফারেন্সের জায়গা থেকে যাব। এখানে আমরা যদি দেখি, মানে একটা ফ্লো চার্টের মধ্যে দেখানো হয়েছে, দেখুন যে প্রথম দিকে প্রবলেমস আইডেন্টিফাইড এর মধ্যে টিচার্স আইডেন্টিফাই দ্য চাইল্ড উইথ প্রবলেমস ইন লার্নিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ক্লাসরুমের মধ্যে আপনার ক্লাসে আপনি ল্যাঙ্গুয়েজ টিচার্স বা আপনি সায়েন্স টিচার্স বা আপনি অন্য যে কোনো সাবজেক্টের টিচার দেখতে পাচ্ছেন যে কোনো একজন স্টুডেন্ট কন্টিনিউয়াস বেসিসে তার অসুবিধা হচ্ছে আপনার ক্লাস ইনস্ট্রাকশনগুলো ফলো করবার জন্য, বা ডেভেলপমেন্টাল এরিয়াসগুলোর মধ্যে, অর্থাৎ আর কয়েকটি বাচ্চা আর তার সমবয়সী বাচ্চারা যে ধরনের ডেভেলপমেন্টাল প্রোগ্রেস শো করছে সে সেভাবে শো করতে পারছে না। এইরকম যখন কন্ডিশনটা আমাদের মধ্যে ঘটছে তখন আমরা টিচার্স আইডেন্টিফাই করবে চাইল্ডসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তারপরে কতগুলো স্টেপ বাই স্টেপ দেখা উচিত। স্কুল অফ আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, অনেক সময় দেখা যায় ইফ দ্য পারফরমেন্স অফ দ্য চাইল্ড অ্যাফেক্টেড বাই দ্য স্কুল এনভায়রনমেন্ট অর দ্য আদার ফ্যাক্টরস, ডিফিকাল্ট কারিকুলাম, অ্যাবসেন্স অফ স্কুল ডিউ টু সিকনেস, মানে অনেক দিন ধরে স্কুলে আসেনি, বা কোনো কারণে কারিকুলামের কোনো একটা পার্টিকুলার পার্ট তার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে, এরকম যদি কিছু মনে হয়, যে অর্থাৎ কোনো একজন স্টুডেন্টের অসুবিধা একদিন বা দুদিন ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে, এটা যদি হয় তাহলে আমরা কিন্তু তাকে অবজারভেশনের মধ্যেই রাখবো, মানে কন্টিনিউ টু অবজার্ভ। বা এরকম হতে পারে যে ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করতে পারছে না শিক্ষার্থী, তার কারণ সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করতে পারেনি, তার ফলে তার মধ্যে কোথাও একটা শিক্ষণ ক্ষেত্রে লার্নিং এর ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে। তো এরকম যদি কন্ডিশন হয় তাহলে আমরা আরো কিছুদিন, মানে স্কুলে শিক্ষার্থী জয়েন করার পর থেকে আমরা কিছুদিন ধরে দেখব যে তার এই প্রবলেমটা হচ্ছে কিনা, কন্টিনিউ করব। এরপরে কম্প্যারিজন উইথ দ্য চিলড্রেন অফ দ্য সেম এজ গ্রুপ, তার যে সমবয়স বা তার যে সমবয়সী যে আরো যে 5 জন শিক্ষার্থী আছে ক্লাসের মধ্যে, তাদের সঙ্গে তার সমস্যাটা একই রকম কিনা, অর্থাৎ তার বয়সী ছেলে মেয়েদের সঙ্গে অন্যদের সঙ্গে তার সমস্যাগুলো একই রকম করে। যদি মনে হয় যে না, তার সমবয়সের সঙ্গে একই রকম না, সমস্যাটা আলাদা রকম আছে, তাহলে আমরা কন্টিনিউ করব। এবার যদি ইয়েস হয় যে তার পারফরমেন্সটা তার সমবয়সীদের মতো নয়, আলাদা করে কিছু আছে, তাহলে 3টে জিনিসের উপর আমরা জোর দেব। একটা হচ্ছে ডিউরেশন, মানে হ্যাজ দ্য প্রবলেম লাস্টেড ফর দ্য কোয়াইট দ্য সেম টাইমস, অনেক দিন ধরে প্রবলেমটা চলছে কিনা। পারভাসিভনেস, ডাজ দ্য সেম প্রবলেমস অকার ইন দ্য ডিফারেন্ট সেটিংস, মানে বিভিন্ন সময় স্কুলে বা তার বাড়িতে বা টিউশন যেখানে পড়তে সেখানে বা বন্ধুদের থেকে তার জিজ্ঞাসা করতে পারি তার ক্লাসরুমের মধ্যেও কোনো প্রবলেমটা হচ্ছে কিনা। অ্যান্ড সিভিয়ারিটি, ইজ দ্য প্রবলেম অ্যাফেক্টিং দ্য চাইল্ডস লার্নিং অর সোশ্যাল অর দ্য ডেইলি লাইফ, তার যে অসুবিধার জায়গাটা শুধু কি পড়াশোনা সংক্রান্তই হচ্ছে, না সামাজিকতার ক্ষেত্রেও হচ্ছে, না তার দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও হচ্ছে। যদি এগুলো হয়, যদি নট অ্যাট অল হয়, তাহলে কন্টিনিউ টু অবজার্ভ, আর যদি মনে হয় ইয়েস, তাহলে ডেফিনেটলি তাকে আমরা রেফার করব। তাহলে যদি লিনিয়ার প্রোগ্রামে আসে, প্রথম দিকে তার কোনো অসুবিধা আছে, মানে টিচার্স মনে করলেন যে শিক্ষার্থীর লার্নিং এর ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে, যদি ইয়েস হয়, তাহলে সেকেন্ড যেটা দেখবো যে এই অসুবিধাটা কারণটা কোন জায়গা থেকে আসে, সে অসুস্থ ছিল, আসেনি, এই জায়গাটা থেকে। যদি ইয়েস হয়, তারপরে আমরা 3টে জায়গা থেকে দেখব, ডিউরেশন, পারভাসিভনেস এন্ড দ্য সিভিআইটির জায়গা থেকে। এবার ফিজিক্যাল ডিসেবিলিটি,
আগেই আমরা বলেছি ফিজিক্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে আপনারা জানেন যে এটা রিলেটেড টু দ্য মাস্কুলার স্কেলিটন আর দ্য নার্ভাস সিস্টেমস অর দ্য বোথ, এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে যদি প্রবলেমগুলো হয়, এবার কি করে আপনি আইডেন্টিফাই করবেন ক্লাসরুমের মধ্যে কোনো স্টুডেন্টের মধ্যে ফিজিক্যাল কোনো অসুবিধা আছে কিনা? এটা খুব ইজি। ফিজিক্যাল ডিসেবিলিটি যেহেতু এটা ভিজিবল ডিসেবিলিটির মধ্যে পড়ে, আমরা অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার্স, ইভেন অ্যাজ এ সোসাইটি মেম্বার অলসো উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য চাইল্ড স্পেসিফিক প্রবলেমস। কি করতে পারি? দেখতে পারি যে ডাজ দ্য স্টুডেন্টস হ্যাজ ডিফিকাল্টি ইন ওয়াকিং অর নিড সাপোর্ট টু ওয়ার্ক, হাঁটার ক্ষেত্রে অসুবিধা আছে কিনা, বা ডাজ দ্য স্টুডেন্ট হ্যাভ ডিফিকাল্টি ইন মুভিং অর ইউজিং এনি পার্টস অফ দ্য বডি, কোনো একটা পার্ট ক্ষেত্রে তার অ্যাম্পিউটেড করা হয়েছে কিনা, বা ডাজ দ্য স্টুডেন্ট ওয়াক সাডেন ইনভলিন্টারি or the jerky movement আছে কিনা, does the student have using sticks or the moving wheelchair to move or move around বা walk around, does the student have observable deformity in the neck, hands, finger, legs or any parts of the body? এই যদি কন্ডিশনগুলো হয় তাহলে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে স্টুডেন্টের মধ্যে কোনো ফিজিক্যাল অসুবিধা আছে কিনা। ফিজিক্যাল ডিসেবিলিটির মধ্যে লেপ্রাসি কিওরড পারসনস, গতবারে যদি আপনারা ডিসকাশন দেখেন তাহলেও আমরা দেখেছিলাম যে কুষ্ঠ থেকে সেরে ওঠা কোনো ব্যক্তি কিন্তু তার কতগুলো কন্ডিশন এখনো পর্যন্ত রয়ে গেছে, তাকে আমরা ডিসেবিলিটির মধ্যে ফেলবো কিনা। তো এখানে ক্ষেত্রে যদি আপনারা দেখে নেন আর কি, যে তিনটে কন্ডিশন মেনলি এখানে দেখানো আছে। একটা হচ্ছে লস অফ সেন্সেশন। লস অফ সেন্সেশন সেটা হতে পারে পায়ের ক্ষেত্রে হতে পারে, চোখের ক্ষেত্রে হতে পারে, চোখের পাতার ক্ষেত্রে হতে পারে, অথবা ডিফার্মিটি আছে, একটা অঙ্গ বিকৃতি আছে কিন্তু অঙ্গ বিকৃতিটা নিয়েও সে দৈনন্দিন জীবনে কাজ করতে পারে। 3 নম্বর কন্ডিশনে হচ্ছে অঙ্গ বিকৃতিটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা দৈনন্দিন জীবনের কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাহলে সেই ব্যক্তিকে আমরা বলবো যে কুষ্ঠ ক্ষেত্রে। এবার আমরা ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে কি দেখতে পারি, এটা খুব কমন একটা কন্ডিশন। যদি এরকম কোনো স্টুডেন্ট থাকে ক্লাসের মধ্যে যে যার কুষ্ঠ হয়েছিল আপনারা জানেন, বা তার প্যারেন্টস যখন ফর্ম ফিল আপ করছেন, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছেন, তার মধ্যে কোনো রকম কোনো কুষ্ঠের কথা উল্লেখ করেছেন, এবং তারপরে এই বেসিক কিছু কিছু সিমটমসগুলো আছে। ডাজ দ্য স্টুডেন্ট হ্যাভ দ্য প্যাচ অফ দ্য ডিসকালার এরিয়াস অন দ্য স্কিন অর এনি পার্ট অফ দ্য বডি? Does the students has muscle weakness or regularly complains about the pain in muscles and joints? Does the student have facial disfigurement? Or does the student have numbness? এই যদি কন্ডিশনসগুলো থাকে তাহলে আপনারা ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারেন। সেরিব্রাল পালসি, এটাও লোকোমোটর ডিসেবিলিটির মধ্যে পড়ে। এখানে ক্ষেত্রেও এটা একটা নন প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল কন্ডিশনস, অর্থাৎ যে কন্ডিশনটা এবং যেটা ঘটতে পারে আমাদের ব্রেন ফাংশনিং এর জায়গা থেকে বিফোর, ডিউরিং অর দ্য জন্মের সঙ্গে সঙ্গে, এরকম কোনো কন্ডিশন। এর মধ্যে কতগুলো কন্ডিশনস আছে যেগুলোর ক্ষেত্রে দেখে আমরা বুঝতে পারি সেরিব্রাল পালসি আপাতভাবে এটা খুব ক্লিয়ারলি ভিজিবল একটা ডিসেবিলিটি। ক্লাসরুমের মধ্যে যদি কারো সেরিব্রাল পালসি থাকে তাহলে আমরা তার মাসেলস, মোটর মুভমেন্ট এবং তার হাঁটা চলার গঠন যদি আমরা দেখি বা যদি খুব অবজার্ভ করি, আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেরিব্রাল পালসির যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হাঁটা চলার ক্ষেত্রে খুবই অসুবিধা থাকে, বা ফ্লপি মাসেলস থাকে, বা অনেক সময় থাকে যেগুলোর ক্ষেত্রে যেটা যে রেঞ্জ অফ মুভমেন্টটা সেটা খুব লিমিটেড হয়, বা খুব একটা ক্লামজিনেস থাকে মোটর মুভমেন্টের ক্ষেত্রে। এরকম কোনো কন্ডিশন যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা সহজেই তাকে আইডেন্টিফাই করতে পারি যে তার মধ্যে সেরিব্রাল পালসি আছে। ডোয়ারফিজম, এটাকে নতুন করে ইনক্লুড করা হয়েছে আমাদের আরপিডব্লিউডি অ্যাক্টের মধ্যে, এবং তাতে করে যে মাপটা দেওয়া আছে 4 ফিট টু 10 ইঞ্চ 140 সেন্টিমিটার্সের মধ্যে। যদিও আমি গতবারের আলোচনার ক্ষেত্রেও বলেছিলাম এবং এবারেও 1 সেকেন্ড রিপিট করছি যে শুধুমাত্র এই 4 ফিট 10 ইঞ্চিসের জায়গাটা নয়, তার সঙ্গে কতগুলো কন্ডিশন যদি ডক্টররা প্রেসক্রাইব করেন তবেই কিন্তু তাকে আমরা ডোয়ারফিজমের মধ্যে ফেলবো। যার মধ্যে অন্যতম কন্ডিশন হচ্ছে ডাজ দ্য স্টুডেন্ট হ্যাভ দ্য ডিসপ্রপোর্শনালি লার্জ হেড, মাথার সাইজটা বড়, ফ্ল্যাটেন ব্রিজ অফ দ্য নোজ, চ্যাপ্টার নাক, বোর্ড লেগস অর দ্য প্রমিনেন্ট ফোরহেডস, বা হ্যাভ দ্য বোর্ড রাউন্ডেড চেস্ট, শর্ট নেক,
এবং অনেক সময় স্কার পাইন্ড নিয়ার দ্য শোল্ডার অথবা রেজাল্টিং ইন দ্য হাঞ্চিং, অর্থাৎ যদি কুঞ্জ থাকে বা স্পাইনের জায়গাটাতে যদি মনে হয় যে অনেক সময় একটা কার্ভনেস আছে, অনেকটা একটা কুঁজো হয়ে যাওয়া ভাব থাকে, মানে যদি আমরা খুব মাইনিউটলি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ডোয়ারফিজমের ক্ষেত্রে পিছন দিকের যে অংশটা, কাঁধের যে জায়গার পিছন দিকের অংশটা অনেকটা যেন উঁচু হয়ে থাকে। এইরকম কোনো সিমটম যদি আমরা কোনো স্টুডেন্টের মধ্যে দেখতে পাই তাহলে তাকে ডোয়ারফিজমের মধ্যে, এবং হাইট দেখে আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে তার মধ্যে ডোয়ারফিজম আছে কিনা। মাসকুলার ডিস্ট্রফি, এটা একটা হেরিডিটারি জেনেটিক ডিসঅর্ডার, এবং ডিসেবিলিটি যে কন্ডিশনসগুলো ঘটে তার মধ্যে জেনেটিক কন্ডিশনসের মধ্যে অন্যতম, এবং একটা প্যাথেটিক ডিসেবিলিটির মধ্যে অন্যতম। প্যাথেটিক ডিসেবিলিটি কেন? কারণ ইট ইজ আ প্রোগ্রেসিভ ডিসেবিলিটি। প্রোগ্রেসিভ মানে হচ্ছে যে এই যে ডিফর্মিটিটা স্টুডেন্টের ক্ষেত্রে থাকে তার যে মেকিং জিনের ক্ষেত্রে এমন একটা প্রবলেম যে স্টুডেন্টকে তার প্রোটিনটা গঠন করতে দেয় না, এবং তার ফলে যে মাসেলসের যে স্বাস্থ্য মানে হেলথটা সেটা এমন একটা কন্ডিশন হয় যে উইকনেস থাকে, এবং উইকনেসটা আস্তে আস্তে বাড়তেই থাকে, এবং অনেক সময় সেলগুলো ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। যে বাচ্চাটির ছবিটা আপনারা দেখছেন যদি খেয়াল করে দেখেন, এই যে সিমটমটা বাচ্চাটি হাতে করে দাঁড়িয়ে আছে, এমন একটা স্টেজ হয়তো আসতে পারে মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে তার মাসেল উইকনেস থেকে বা মোটর উইকনেস থেকে একটা সার্টেন স্টেজের পরে এই হাতের উপর ভর দিয়ে দাঁড়ানোর ক্ষমতাটাও চলে যায়, বা অনেক সময় হয় যে এক পাশ থেকে অন্য পাশে সরতে গেলেও তার ক্ষেত্রে হয়তো হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ভেঙে যেতে পারে। অর্থাৎ এতটা পরিমাণেই মাসেল উইকনেস হয়ে যেতে পারে প্রোটিনের উইকনেসের জায়গা থেকে। এবং প্যাথেটিক কেন না, তার কারণ এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। প্রোগ্রেসিভ ডিসঅর্ডার মানে যে কন্ডিশন এটা স্টার্ট হয়েছিল আস্তে আস্তে কন্ডিশনটা ডিটোরিয়েট করতে থাকে। অর্থাৎ আমার ছেলে বা মেয়ে আমার চোখের সামনেই হাঁটতো, চলতো, চলাফেরা করতে পারতো, আস্তে আস্তে দেখা যাবে তার চলাফেরা করার ক্ষমতা চলে গেছে, ইভেন বেড রিটার্ন হয়ে গেছে, এবং বেডে শুয়েও এক পাশ থেকে আর এক পাশে শুয়ে পড়া মানে পাশ ফেরার ক্ষমতাটাও কিন্তু চলে যেতে পারে। ইটস রিয়েলি প্যাথেটিক একটা কন্ডিশন। এবং কি ঘটতে পারে ক্লাসরুমের মধ্যে এর সিমটমেটিক জায়গা থেকে যদি খেয়াল করেন যে কোনো স্টুডেন্ট খুব ফ্রিকোয়েন্টলি পড়ে যায়, হঠাৎ হঠাৎ করে অ্যাসেম্বলির সময় পড়ে যেতে পারে। তাহলে অ্যাসেম্বলির সময় ধরুন এখন এই যেমন যে সময়টাতে আপনাদের ক্লাসটা হচ্ছে সেই সময় প্রচন্ড গরম, তাহলে গরমের সময় পড়ে গেছে একটা হতে পারে, একদিন পড়ে গেছে হতে পারে, কিন্তু খুব ঘন ঘন বাচ্চাটি পড়ে যাচ্ছে। বা এরকম হতে পারে যে সে যে বসে আছে বা বাড়ির সিচুয়েশনে যদি শুয়ে আছে সেই পজিশন থেকে যখন সে উঠতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে উঠতে পারছে না বা তার ক্ষেত্রে কোনো কষ্ট হচ্ছে, বা স্টুডেন্ট হাঁটতে পারছে না, জাম্প করতে পারছে না, লাফ দড়ি খেলতে দেওয়া হয় যদি সে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, খুব রানিং কম্পিটিশনে অংশগ্রহণ করছে, একটুখানি যাওয়ার পরে সে আর হাঁটতে পারছে না বা পড়ে যাচ্ছে, এরকম যদি হয়। ইভেন অনেক সময় সুইং দ্য বডি, টেক শর্ট স্টেপস অ্যান্ড মুভ ফ্রম সাইড টু সাইড হোয়েন ওয়াকিং, মানে দুলে দুলে হাঁটছে। অনেক সময় হয় যে তার বডির ক্ষেত্রে এতটাই পরিমাণে উইকনেস থাকে যে তার মধ্যে স্ট্রেট অ্যাওয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা পর্যন্ত থাকে না। অ্যান্ড অনেক সময় টোয়ের ওপর, পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটতে পারে অনেক সময়, বা মাঝে মধ্যেই কমপ্লেন করে যে তার বডিতে প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে, মাসেলসে পেনস হচ্ছে, এরকম যদি কন্ডিশন থাকে। বা অনেক সময় যে স্পিচের ক্ষেত্রে তার যে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, কথাগুলো ঠিকমতো ভাবে ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারছে না। ক্লাসরুমের মধ্যে এরকম যদি কন্ডিশন থাকে ইমিডিয়েটলি তাকে আইডেন্টিফাই করা উচিত এবং ইমিডিয়েটলি তার মেডিকেল ইন্টারভেনশন স্টার্ট করা উচিত। এখানে ক্ষেত্রে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন বা অন্য কোনো থেরাপিউটিক ইন্টারভেনশনের থেকেও প্রথম যেটা দরকার মেডিকেল ইন্টারভেনশন, অ্যান্ড দেন ফলোড বাই দ্য থেরাপিউটিক ইন্টারভেনশন বা রিহ্যাবিলিটেশন ইন্টারভেনশন। অ্যাসিড অ্যাটাক ভিকটিমস 2016-এ যে ডিসেবিলিটিগুলো নতুন করে ইনক্লুড হয়েছে তার মধ্যে অন্যতম একটা কন্ডিশন হচ্ছে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস। আমরা জানেন বিভিন্ন কারণে, ভায়োলেন্সের জন্য হতে পারে, বিভিন্ন কারণে মুখের মধ্যে অ্যাসিড ছুঁড়ে দেওয়াটা খুব কমন একটা ইনসিডেন্ট আমাদের দেশের ক্ষেত্রে। সেরকম কোনো কারণের জন্য যদি কেউ ভিকটিমাইজড হয় এবং তার যদি বডি কন্ডিশনস মেডিকেল বোর্ড প্রেসক্রাইব করেন যে তার ক্ষেত্রে দৈনন্দিন জীবনের কাজকর্মের মাত্রা 40% আর মোর দ্যান 40% অ্যাফেক্টেড হচ্ছে, তখন তাকে ডিসেবিলিটি কন্ডিশনের মধ্যে ফেলা হয়। এবং এটা যদি দেখেন যে কমন কন্ডিশন এবং এটা আলাদা করে এর সিমটমস দেখার দরকার নেই, আমরা মোটামুটিভাবে অ্যাসিড অ্যাটাক ভিকটিমকে দেখেই আইডেন্টিফাই করতে পারি, সো দ্যাট উই ক্যান রেফার টু দ্য ডক্টরস। ব্লাইন্ডনেসের ক্ষেত্রে দুটো পার্টে এটাকে ভাগ করা হয়েছে, একটা লো ভিশন, একটা টোটাল ব্লাইন্ডনেস। সো ব্লাইন্ডনেসের ক্ষেত্রে আপনার ডেফিনেশন ওয়াইজ যদি দেখা হয় যে
টোটাল ব্লাইন্ড মানে যখন হচ্ছে টোটাল অ্যাবসেন্স অফ সাইজ, কিছুই দেখতে পায় না, বা 6/60 অর্থাৎ 20/200 অর্থাৎ 60 মিটার দূর থেকে যখন একজন সাধারণ মানুষ দেখতে পায়, যদি 6 মিটার দূর থেকেও দেখতে না পায়, অথবা 200 ফুট দূর থেকে যখন একটা সাধারণ মানুষ দেখতে পায়, যদি 20 ফুট দূর থেকে দেখতে না পায়, এরকম স্নেল চার্ট অনুযায়ী, যেটা অনেক সময় আপনারা দেখে থাকবেন চোখের ডাক্তারের কাছে যখন গিয়ে থাকেন তখন যে চার্টটা টাঙানো থাকে তখন সেই মেজারমেন্টে কথা এবং সেই অনুযায়ী ডাক্তাররা মেজারমেন্টগুলো বসিয়ে থাকেন। আর একটা কন্ডিশন দেখা হয়, আমি যেমন এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখন থেকে যদি আপনাদের দিকে আমি তাকিয়ে থাকি, তাহলে কি আমি আমার দেখার পরিধিটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, যা কিছু আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ভিশন এবং পেরিফেরাল ভিশন দিয়ে আমি দেখতে পাচ্ছি। কিন্তু যদি কারোর দেখার ক্ষমতা 20 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি না হয়, তাহলেও তাকে টোটাল ব্লাইন্ডের মধ্যে ফেলা হয়। এবং তাকে আইডেন্টিফাই করতে বুঝতেই পারছেন যে টোটাল ব্লাইন্ডের ক্ষেত্রে প্রায় দেখতেই পাবে না, ক্লাসরুমের মধ্যে ম্যাক্সিমাম সময় তার যে কমপ্লেনগুলো থাকবে সে দেখতে পাচ্ছে না, বোর্ড থেকে তো কপি করতে পারবে না, হাঁটাচলার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তো আমরা তাকে রেফার করতে পারি। লো ভিশনের ক্ষেত্রেও তাই, ডিসেবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে কারেক্টিভ লেন্স লাগানোর পরেও যদি কারোর এমন অসুবিধা থাকে, এবং এটাও ডেফিনেটলি একটা মেডিকেল কন্ডিশন, এক্সপার্ট কমিটি যদি মনে করে যে তার কারেক্টিভ লেন্স লাগানোর পরেও যে অসুবিধাটা আছে তার দেখার ক্ষমতাকে সীমিত করবে, তখন সে লো ভিশনের সার্টিফিকেট পেতে পারে। লো ভিশন আমাদের ক্লাসরুমগুলোতে কমন, এবং টোটাল ব্লাইন্ডনেসটাকে আইডেন্টিফাই করাটা অনেক ইজি। লো ভিশনের ক্ষেত্রে রাদার আমাদের অবজারভেশন অনেক বেশি পরিমাণে লাগে। এক্ষেত্রে স্টুডেন্টরা যে কমপ্লেনগুলো করেন, এবং এটা খুব কমন একটা কন্ডিশন আমাদের ক্লাসরুমের মধ্যে, অনেক সময়ই আমরা লো ভিশনটাকে মিস ইন্টারপ্রেট করে থাকি ছেলে মেয়ে দুষ্টুমি করছে বলে, এবং অনেক সময় সাবজেক্ট টিচার, ইভেন ম্যাথসের ক্লাসের ক্ষেত্রে টিচাররা মনে করে থাকেন যে ও ম্যাথটা পছন্দ করে না বলে ও দুষ্টুমি করে এই কথাগুলো বলছে। কিন্তু যে সিমটমগুলো আমরা ক্লাসরুমের মধ্যে দেখব, যেখান থেকে আমরা স্টুডেন্টের লো ভিশন আছে কিনা বুঝতে পারি, 1 নম্বর, ম্যাক্সিমাম সময় যদি মনে করে যে কোনো একটা মানে বার্নিং সেশন বা একটা চুলকানো ভাব বা অনেক সময় জ্বালা ভাব হচ্ছে চোখের মধ্যে, বা যদি কমপ্লেন করে স্টুডেন্ট যে আমি চোখে দেখতে পাচ্ছি না, জ্বালা জ্বালা লাগছে, এরকম যদি কখনো মনে হয়, বা এরকম যদি হয় যে চোখের পাতাটা তার ঘন ঘন পড়ছে, আমাদের যে চোখের পাতা যে ফ্রিকোয়েন্সিতে পড়ে, কোনো একটা স্টুডেন্টের চোখের পাতাটা অনেক ঘন ঘন পড়ছে, বারবার ধরে পড়ছে আর কি, যদি এরকম কোনো কন্ডিশন যদি দেখেন যে ক্লাসরুমের মধ্যে এরকম কোনো স্টুডেন্ট, প্রথম দিকে আপনি যেটা করতে পারেন, লাস্ট বেঞ্চ থেকে নিয়ে এসে ফার্স্ট বেঞ্চে তাকে বসিয়ে দিন, তারপরে বোর্ড থেকে সে কপি করতে পারছে কিনা দেখে নিন, এবং যদি কপি করতে না পারে এবং চোখের পাতাগুলো ঘন ঘন পড়ে, বা এছাড়া অন্যান্যগুলোর ক্ষেত্রে, ডাজ দ্য স্টুডেন্ট হ্যাভ দ্য লো অ্যাটেনশন স্প্যান হোয়াইল ডুইং দ্য ভিজুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ যখন ছোট কোনো চোখে দেখার কোনো কাজ করছে তখন দেখা যাচ্ছে তার অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, যখন মুখে বলছে তখন সে খুব ভালো বলছে, কিন্তু লেখার কোনো কাজের ক্ষেত্রে সে তত ভালো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে না। অনেক ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি বারবার ধরে মাথার যন্ত্রণার কমপ্লেন করে, অনেক সময় স্টুডেন্টরা করে, এখন খুব ছোটবেলা থেকেই স্টুডেন্টদের চোখের প্রবলেম তৈরি হয়ে যায় এক্সেসিভ মোবাইল ইউজের জন্য, বা অন্যান্য অনেক মেডিকেল কজেস থাকে, বা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যও থাকতে পারে। যদি খুব ঘন ঘন কমপ্লেন করে চোখের ব্যথা করছে চোখের দুই পাশে কপালের জায়গা থেকে, ডেফিনেটলি তাহলে আমাদেরকে সজাগ হওয়া উচিত। ডাজ দ্য স্টুডেন্ট হোল্ড এ বুক টু ফার অর টু ক্লোজ টু রিডিং, অর্থাৎ যখন রিডিং পড়ছে দেখবেন যে একদম মুখের সামনে নিয়ে গিয়ে, এরকম করে চোখের সামনে হাতটাকে নিয়ে গিয়ে, মানে বইটাকে নিয়ে গিয়ে পড়ছে, অথবা চোখের দূর থেকে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে। বা রিডিং এর ক্ষেত্রে যখন রিডিংটা টেক্সটটা পড়ছে, আইদার লাইন স্কিপ করে যাচ্ছে, সেন্টেন্স স্কিপ করে যাচ্ছে, অমিট করে যাচ্ছে, বা বোর্ড থেকে কপি করার ক্ষেত্রে এই ধরনের কালারিং এর ওয়ার্ডের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম ফেস করে, ডেফিনেটলি তাকে ডক্টরসের কাছে রেফার করা উচিত, এবং সেখান থেকে আমরা ফার্দার আইডেন্টিফাই করতে পারি তার মধ্যে ভিজুয়ালি কোনো প্রবলেম আছে কিনা, লো ভিশন আছে কিনা। এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লো ভিশন ক্যান্ডিডেটদেরকে প্রথম আইডেন্টিফাই করেন কিন্তু আপনাদের মতো টিচাররাই। ইভেন বাড়ির লোকও খুব একটা আইডেন্টিফাই করতে পারেন না। কেন বাড়ির লোক আইডেন্টিফাই করতে পারেন না, টিচার আইডেন্টিফাই করেন, তার একটা বড় কারণ, বাচ্চাটি বাড়িতে যে পরিবেশের মধ্যে সে বড় হয়েছে তার জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে ইভেন সে চোখ বন্ধ করেও সেই কাজগুলো করতে পারে, চোখ বন্ধ করেও সে বোর্ডের সুইচটা দিয়ে দিতে পারে, চোখ বন্ধ করেও সে টিভিটাকে অপারেট করতে পারে, অর্থাৎ দ্য চাইল্ড ইজ হ্যাবিচুয়েটেড উইথ দোজ ডে টু ডে অ্যাক্টিভিটিস। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্টলি বোর্ড ওয়ার্ক দেন এবং বিভিন্ন ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস দেন, সেখান থেকে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এবং ম্যাথসের টিচার, ইংলিশ টিচার, যেখানে ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক বেশি,
ডিকটেশনের কাজ বেশি থাকে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বেশি থাকে, সেখানকার কাজের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট কোনো টিচার খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারেন কোনো স্টুডেন্টের মধ্যে কোনো রকম লো ভিশনের সমস্যা আছে কি নেই। বা এখানে আরও কিছু সিমটমস দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে, সেগুলো মোর অর লেস ওই ধরনের, সেগুলোকে একবার দেখেন। অনেক সময় যদি কোনো স্টুডেন্ট মনে করে যে চোখের সামনে আমি রেইনবোস দেখছি, বা অনেক সময় গোল গোল মতো দেখছি, ইভেন আমাদের বড়দের ক্ষেত্রে হতে পারে, যদি আপনি চোখ দেখার সময় দেখেন যে আপনি চোখের সামনে মনে হয় যেন ওই গোল গোল মতো ঘুরছে আর কি, তাহলে কিন্তু ডেফিনেটলি নিজের চোখটাকে একবার দেখিয়ে নেবেন, তার কারণ আপনারও চোখের কোনো প্রবলেম আসতে আরম্ভ হয়েছে বলে মনে হতে পারে। হিয়ারিং ইম্পেয়ারমেন্টকেও কিন্তু আমরা ইজিলি ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে করতে পারি। আরপিডব্লিউডি অ্যাক্ট অনুযায়ী দুটো পার্টে রাখা হয়েছে, একটা ডেফ অ্যান্ড দ্য হার্ড অফ হিয়ারিং। ডেফ এখানে ক্ষেত্রেও তাই, এমনি খুব ইন জেনারেলি হিয়ারিং ইম্পেয়ারমেন্টেও যেহেতু খুব ওয়ান ওয়ে ভিজুয়াল ডিসেবিলিটিস হোয়েন উই উইল ইন্টারাক্ট উইথ দ্য চাইল্ড। আদারওয়াইজ ভিজুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্টরা অনেক সময় বুলির শিকার হয় এবং সোসাইটিতে অনেক সময় তারা হ্যারাসমেন্টের শিকার হয়। তার কারণ আপাতভাবে যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে কথোপকথন করছেন কে হিয়ারিং ইম্পেয়ার আপনি বুঝতে পারবেন না। ক্লাসে স্টুডেন্টের অ্যাটলিস্ট খুব প্রাইমারি লেভেল, এলিমেন্টারি লেভেল স্টুডেন্টরা কি করে থাকে, যখন টিচার বলছে বা কোনো স্টুডেন্ট বলছে তার কানের দিকে তার মাথাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক সময় হয় মাথাটা ঘুরিয়ে নিয়ে কানের দিকে নিয়ে যাচ্ছে। বা এরকম হতে পারে যে আপনি জিজ্ঞাসা করছেন, যখন তার রোল কলের সময় হতে পারে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এক ডাকে সাড়া দিচ্ছে না, উত্তরটা দিচ্ছে না সঙ্গে সঙ্গেই আর কি। বা অনেক সময় যে যখন সে কথা বলছে তার ভয়েসটা অনেক জোরে, লাউডার ভয়েসে কথা বলছে। এটা কিভাবে হয়? অর্থাৎ আমরা যদি কানে কম শুনি, জোরে কথা বলার চেষ্টা করবো। ফর এক্সাম্পল, আপনার কানের মধ্যে আপনি হিয়ারিং, আপনি আপনার মাইক্রোফোনটা লাগিয়ে নিন, আপনার মোবাইলের একটা গান চালিয়ে দিন, এবং গানটা চালিয়ে দেওয়ার পর যদি কথা বলতে আরম্ভ করেন, অটোমেটিক্যালি দেখবেন আপনি জোরে জোরে কথা বলছেন। তার মানে কানে শোনার ক্ষেত্রে অসুবিধা থাকলে অনেক সময় আমরা জোরে কথা বলার চেষ্টা করি। যদি কোনো স্টুডেন্ট দেখেন যে না অন্য স্টুডেন্টের মতো করে নয়, একটু লাউডার ভয়েসে কথা বলছে, তাহলেও কিন্তু তাকে একটু নোটিসের মধ্যে রাখবেন, এবং তার মধ্যে হিয়ারিং ইম্পেয়ার্ড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে মিসপ্রোনাউন্স ওয়ার্ডস হতে পারে, বা অনেক সময় হয় যে ভার্বাল যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন, একসঙ্গে 3-4টে ইনস্ট্রাকশনস দিয়েছেন, সেই ইনস্ট্রাকশনগুলো ঠিকমতোভাবে ফলো করতে পারছে না। বা ফেসের দিকে, আমার লিপ মুভমেন্টের দিকে খেয়াল করছেন যখন আমার বারবার ধরে কথা বলছি। এরকম বেশ কিছু সিমটমস যদি থাকে কোনো স্টুডেন্টের মধ্যে, তাহলে কিন্তু আমরা ইজিলি হিয়ারিং ইম্পেয়ার স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি। স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটিস, অনেক ক্ষেত্রে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটিস এটাও তাই নতুনভাবে আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-এর মধ্যে রাখা হয়েছে দুটো পার্টে। একটা হয় কানে শুনতে পায় না বলে কথা বলতে পারে না, আবার অনেক সময় দেখা যায় যে শুনতে পারছে কিন্তু কথা বলতে পারছে না। অটিজমের ক্ষেত্রে বাদ দিয়েও অন্য অনেক সিমটমের ক্ষেত্রেও হয় যে তার কানে শোনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু তা সত্ত্বেও সে কথা বলতে পারে না বা চাইছে না। একটা স্টাডিতে প্রমাণ হয়েছিল, আমি আমার এর জায়গায় আসার আগেই, সিমটমসগুলো আসার আগেই দেখব, স্টাডিতে প্রমাণিত হয়েছিল অনেক সময় কোনো ফ্যামিলিতে যদি এক্সেসিভ ঝামেলা হয়, এখন যেহেতু অনেক সময় হয় যে হাজব্যান্ড ওয়াইফ একটিমাত্র সন্তান, তখন অনেক ক্ষেত্রেই হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি ঝামেলা হয়, এবং আমাদের যখন নিজেদের মধ্যে যখন কোনো ঝামেলা হয়, বড়দের মধ্যে যখন ঝামেলা হয়, তখন দেখবেন ঝামেলা হওয়ার পরে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে চেঞ্জেস আসে। অর্থাৎ এই যে চেঞ্জেসটা আমার মধ্যে আসছে, বাচ্চারা বাবা মাদেরকে, অ্যাডাল্টদের মুখটা, ফেসিয়াল এক্সপ্রেশন, মেনলি মায়ের মুখ ফলো করার চেষ্টা করেন। অনেক সময় মা হয়তো বাচ্চার কাছে হাইড করার চেষ্টা করেন যে আমার যে অসুবিধার জায়গাটা, আমার ইমোশনাল জায়গাটা আমি আমার বাচ্চার কাছে রিফ্লেক্ট করব না, কিন্তু আমরা যতই যাই করি না কেন বাচ্চার সামনে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটাকে হাইড করা, এটা একটা আর্ট, ইট ইজ নট দ্য ইজি টাস্ক। এবং কন্টিনিউয়াস বেসিসে যদি বাড়িতে ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, অনেক সময় আমাদের ক্লিনিকগুলোতে আমরা দেখি বা আমাদের হসপিটালেতে আমরা দেখি যে সমস্ত বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঝামেলা, ঝগড়াঝাটির পরিবেশ আছে এবং তারপরে রাগারাগির একটা পরিবেশ, ভাঙচুর, সেক্ষেত্রে সেই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ এটা বাচ্চা সাইকোলজিক্যালি মনে করে যে কথা বলা পরে যেহেতু মুখের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, আমি কথা বলবো না। অর্থাৎ সাইকোলজিক্যালি কোনো একটি বাচ্চা যদি মনে করতে আরম্ভ করে আমি কথা বলবো না, তাকে দিয়ে কথা বলানোটা অনেক বেশি স্টাফ। ইভেন সিলেক্টিভ মিউটিজমের ক্ষেত্রে হয়, অনেক সময় বাচ্চা কমপ্লিটলি মিউটেড হয়ে যায়, দো দ্য চাইল্ড ইজ নট কমপ্লিটলি মিউটেড, বাট সে
অ্যাক্ট করে বা সোশ্যাল সিচুয়েশনে সে একদমই ইন্টারঅ্যাক্ট করতে চায় না। সো এই ব্যাপারটা আমরা কিন্তু খেয়াল করতে পারি এবং এটাকে সেপারেট করতে পারি। ডাজ দ্য স্টুডেন্ট রিপিট দ্য ওয়ার্ডস আর দ্য পার্টস অফ দ্য ওয়ার্ডস? For example, when asked, do you want to drink water, the child will repeat, you want to drink water. মানে এই ধরনের কন্ডিশন বা ফ্র্যাগমেন্টেড ফ্রেজ থাকে, ইনকমপ্লিট স্পিচ থাকতে পারে, লিমিটেড ভোকাবুলারি থেকে প্রবলেম থাকতে পারে, ক্লিয়ার না এরকম থাকে। তো এই ধরনের কন্ডিশন যখন থাকে তখন ইভেন এটা স্পিচ অ্যান্ড কমিউনিকেশন অ্যাজ এ টিচাররা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যখন আপনি কথা বলছেন বুঝতেই পারবেন যে স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা, স্পিচ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রবলেম আছে কিনা। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে তিনটে আগেই বলেছি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মূলত তিনটি কন্ডিশন, ডেফিনেশন ওয়াইজ যদি আমরা দেখি তাহলে হচ্ছে তিনটি কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে তার বুদ্ধি কম হবে। বুদ্ধি কতটা কম হবে না, আমার আপনার বুদ্ধি যদি আমরা মেপে থাকি তাহলে জেনারেলি সাধারণের বুদ্ধি হয় 90 থেকে 110-এর মধ্যে, কারোর ক্ষেত্রে বেশি হতে পারে, কারোর ক্ষেত্রে একটুখানি কম হতে পারে। অপরদিকে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ যারা স্টুডেন্ট তাদের বুদ্ধি হয় 70-এর নিচে, 70-র নিচে। এবং এই বুদ্ধি কম হওয়ার ফলে প্রাইমারি যে এফেক্টেড হবে, মানে প্রাইমারি কন্ডিশন হয়তো ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জের স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্ত এরিয়ার ক্ষেত্রেই তার অ্যাডাপ্টেশন ক্ষমতা কম হবে। অর্থাৎ ডেভেলপমেন্টাল যে এরিয়াসগুলো আছে, হাঁটা চলা, কথা বলা, লজিক্যাল থিঙ্কিং, রিপ্লাই করা, সমস্ত এরিয়ার ক্ষেত্রেই দেখা যায় যে তার একটু স্লো। এবং এই স্লোটা যত বেশি হবে তার রিটার্ডেশনের মাত্রা তত বেশি হবে। ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে আমরা কিভাবে দেখতে পারি তার কতগুলো সিমটমস যদি দেখি, যে আমরা অনেক সময় যে তার বয়সী যে ছেলেমেয়েরা, সেই বয়সী ছেলেমেয়েরা যে ধরনের রেসপন্স করছে সেই অনুযায়ী সে রেসপন্স করতে পারছে না। সেটা সোশ্যালাইজেশনের ক্ষেত্রে হতে পারে, কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে, বা রিমেম্বারিংয়ের ক্ষেত্রে হতে পারে। বা অনেক সময় এটা যদি আপনি খুব কন্টিনিউয়াস বেসিসে খেয়াল করেন তাহলে দেখবেন যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে, কংক্রিট থিঙ্কিংয়ের ক্ষেত্রে ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রবলেমগুলো বেশি হতে পারে। বা ফিনিশিং ওয়ার্কের ক্ষেত্রে হতে পারে, লজিক্যাল সিকোয়েন্সের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। অথবা কালকে যেটা পড়িয়েছেন পরের দিনে সে জিজ্ঞাসা করলেন, বা এখনই যেটা আলোচনা করলেন একটু পরে আবার জিজ্ঞাসা করলেন, দেখবেন সে রিকল করতে পারছে না। বা অনেক সময় তার ইমোশনাল যে নিডসটা, তার খারাপ লেগেছে, ভালো লেগেছে, সে পারবে না, করবে না, এই যে জিনিসগুলোর ক্ষেত্রে তাদের অনেক বেশি অসুবিধা থাকতে পারে, এরকম যদি কন্ডিশন থাকে। স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, যেটা নিয়ে আমরা প্রায় প্রচন্ড পরিমাণে মানে ভাবিত আর কি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। এবং টেস্ট ওয়াইজ যদি দেখি, ওয়ান অফ দ্য টাফেস্ট ডিসেবিলিটি টু আইডেন্টিফাই স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। কারণ একটা কোনো স্পেসিফিক টেস্ট দিয়ে আমরা স্পেসিফিক লার্নিংয়ের ডিসেবিলিটিকে আইডেন্টিফাই করতে পারি না, তার জন্য অনেকগুলো আমাদের টেস্টের প্রয়োজন হয়। এটা কি আদপে না, এটা একটা এমন একটা কন্ডিশন, যদি একটা মুভির কথা বলি আপনারা প্রত্যেকেই মনে করতে পারবেন, তারে জামিন পার মুভি যারা দেখেছেন সেখানে খুব ক্লিয়ারলি এই স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, যদিও গোটা মুভিটার মধ্যে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি শব্দটা আমির খানের মুখ দিয়ে প্রায় বলানোই হয়নি, বলানো হয়েছে বারবার ধরে ডিসলেক্সিয়া শব্দটা। ডিসলেক্সিয়া স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটির একটা মাত্র কম্পোনেন্টস, তার বাইরে, অর্থাৎ যার রিডিংয়ের ক্ষেত্রে অসুবিধা থাকে, রাইটিংয়ের ক্ষেত্রে হতে পারে, ম্যাথসের ক্ষেত্রে অসুবিধা, অর্থাৎ দৈনন্দিন জীবনের কাজগুলোর ক্ষেত্রে এদের খুব একটা অসুবিধা থাকে না। যখন একাডেমিক স্টার্ট হয়, মেনলি যখন এরা 3 বছর বা 3 বছর 8 বছর মানে ক্লাস 3 ক্লাস 4 এর আগে পর্যন্ত স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিকে সেভাবে আইডেন্টিফাই করা যায় না। 8 বছর বয়স যখন হয়, মানে যখন ক্লাস 3 ক্লাস 4 এই লেভেল থেকে যখন পড়াশোনা আরম্ভ করছে, অ্যাবস্ট্রাক্ট লেভেল যখন একাডেমিক স্টার্ট হচ্ছে, তখন এদেরকে অনেক সময় আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। কোন ধরনের সিমটমস দেখবেন যেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? ইজ দ্য স্টুডেন্ট কম্পারেটিভলি স্লো ইন রিডিং অ্যান্ড রাইটিং? অর্থাৎ এমনিতে দৈনন্দিন জীবনে ঠিক আছে, বেড়ে ওঠা ঠিক আছে, খেলাধুলা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে রিডিং এবিলিটির ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে তার অসুবিধা আছে। বা খুব কমনলি, খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে যেগুলো বলা হয় বি অ্যান্ড ডি, পি অ্যান্ড কিউ, ব, ভ, প, ফ, এই ধরনের যে বর্ণগুলো বা এগুলোর ক্ষেত্রে অনেক সময় এরা ডিফারেন্সিয়েট করতে পারে না। অর্থাৎ বি এর জায়গায় ডি, পি এর জায়গায় কিউ, এম এর জায়গায় ডব্লিউ, যেমন জিওডি গড, দ্য চাইল্ড মে প্রোনাউন্স অ্যাজ ডগ। অর্থাৎ এই যে রিভার্সাল ব্যাপারগুলো এগুলোর ক্ষেত্রে খুব কমন থাকে। হ্যান্ড রাইটিং প্রবলেম থাকে অনেক সময়, স্পেসটা মানে একটা লেখার সঙ্গে আরেকটা লেখার কতটা স্পেস দেওয়া দরকার সেটার ক্ষেত্রে অসুবিধা থাকে। নাম্বারগুলো 3, 6, 9 এই ধরনের নাম্বারগুলো, 7, 1
এই ধরনের যে নাম্বারগুলো সেগুলোকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে অসুবিধা থাকে। অনেক সময় আপনারা দেখবেন যে স্টুডেন্টস যে যে প্যাসেজটা পড়েছে সেই প্যাসেজটা পড়ার পর ইভেন খুব ইজি প্যাসেজ সেটা পড়ে তার মিনিংটাকে বুঝতে পারছে না, মিনিংটাকে বুঝতে পারলেও যখন সেটা রাইটিং ফরম্যাটে যাচ্ছে, যখন সেটা কোশ্চেন আনসার ফরম্যাটে যাচ্ছে, তখন সঠিকভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারছে না। অ্যান্ড ইভেন অনেক সময় এদের মধ্যে প্রচন্ড পরিমাণে স্পেলিং মিস্টেক থাকে, প্রচন্ড স্পেলিং মিস্টেক থাকে। এছাড়া অনেক সময় হয় এদের অ্যাটেনশন স্প্যান কম হয়। ডিরেকশন, ইভেন যদি বলেন বাঁ দিকে যাও ডান দিকে যেতে পারে এরা, অর্থাৎ ডিরেকশন লেফট রাইট সামনে পিছনে, এই যে ডিরেকশন যেগুলো সেগুলোর ক্ষেত্রে এদের অনেক সময় অসুবিধা থাকে, বা যেগুলো আমি আগেই বললাম যে পিকিউ বা এই ধরনের এগুলোর ক্ষেত্রে অসুবিধা থাকে। তাহলে কমনলি কি কি জিনিস দেখবেন? 1 নম্বর জিনিস আইডির সঙ্গে তাহলে এসএলডির পার্থক্য কিভাবে আইডেন্টিফাই করবেন। তাহলে আইডি যদি হয়, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ যদি হয়, দেখবেন যে সমস্ত কাজের ক্ষেত্রে পিছিয়ে আছে। অপরদিকে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি যখন আসবে তখন দেখা যাবে তার দৈনন্দিন জীবনের কাজগুলোর ক্ষেত্রে, মানে খাওয়া পড়া স্কুলে আসা এই সমস্তগুলোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। যখন স্পেসিফিক একাডেমিক কাজগুলো আরম্ভ হচ্ছে তখন দেখা যেতে পারে তার মধ্যে অনেকগুলো প্রবলেম থাকতে পারে, এবং যদি প্রবলেমগুলো আইডেন্টিফাই ডেফিনেটলি টেস্টের জন্য তাকে রেফার করবেন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার খুব কমনলি তারে জামিন পর মাই নেম ইজ খান শাহরুখ খানের, অথবা আর বাংলাতে বোধহয় ফোর্স বলে একটা মুভি প্রসেন চট্টোপাধ্যায়, তাতে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে দেখানো হয়েছে। যদি বাংলা মুভিতে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে তাতে দেখানো হয়েছে পরবর্তীকালে অটিজম সেরে উঠছে। অটিজম কিন্তু কখনোই সেরে ওঠার মতো একটা কন্ডিশন নয়, এটা একটা লাইফ লং কন্ডিশন এবং নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এবং যেটা মনের মধ্যে 3 বছরের মধ্যেই ঘটতে থাকে। 3টে এরিয়ার ক্ষেত্রে মেনলি প্রবলেম থাকে, একটা যে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ অ্যান্ড রিলেট টু আদার্স, এবং কিছু স্টিরিওটাইপ রিচুয়ালিস্টিক বিহেভিয়ার এরা করে থাকে। এদেরকে আইডেন্টিফাই করবেন কি? খুব খুব কমনলি আইডেন্টিফাইড উপায় হচ্ছে এদের ক্ষেত্রে দেখবেন যে আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারে না, বা আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন দেখবেন সে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, সে ওদিকে তাকাবে এদিকে তাকাবে ওদিকে তাকাবে, কিন্তু চোখে চোখ রেখে বেশিক্ষণ ধরে কথা বলতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক সময় কথা বলার সময় দেখবেন যে কথাগুলো বলছেন তার সঙ্গে রিলেভেন্সি থাকবে না। অনেক সময় হয় এদের মধ্যে যদি আপনি জিজ্ঞাসা হোয়াট ইজ ইউর নেম, সে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ ইউর নেম। আর অনেক সময় নাউনের প্রাধান্য থাকে, যেমন পরিমল ভাত খাবে, পরিমল স্কুলে যাবে, অর্থাৎ নাউনের প্রাধান্য অনেক বেশি থাকে প্রোনাউনের জায়গা থেকে। বা অনেক সময় থাকে have difficulty in playing, in interacting and making friends and peer group relationship. For example, পার্কে নিয়ে গিয়ে খেলতে দিয়ে দিলেন অনেক খেলনাপাতি দিয়ে, সবাই দোল খাচ্ছে, ও হয়তো একটা কোণে সাইডে সরে গিয়ে ও একার মতো করে খেলছে। বাড়ির মধ্যে যদি খেয়াল করে দেখেন, মানে বাড়ির কন্ডিশনে যদি দেখেন, মানে বাবা মাকে যদি জিজ্ঞাসা করেন বাড়ির কন্ডিশনের ক্ষেত্রে, যে অনেকগুলো খেলনা নিয়ে বসিয়ে দেওয়ার পরে দেখবেন যে পার্টিকুলার কোনো একটা খেলনা নিয়ে বিজি হয়ে যাচ্ছে। বা অনেক সময় দেখতে পারবেন এদের ক্ষেত্রে কিছুক্ষণ অন্তর অন্তর পুরো নিজের জগতের মধ্যে চলে যায়, একার জগতের মধ্যে থাকছে, মানে চারপাশে কি হয়ে আছে না হয়ে আছে তার কোনো সম্পর্ক নেই। আজকে আপনাকে সে জড়িয়ে ধরছে, কালকে আপনাকে চিনতেই নাও পারতে পারে, অর্থাৎ এই ধরনের কন্ডিশন। বা অনেক সময় হ্যান্ড ফ্ল্যাপিং, এরকমভাবে হাতগুলোকে নাড়ানো, চোখের সামনে নিয়ে আসা দেখা, এবং চোখের যে মুভমেন্টগুলো সেগুলোর মধ্যেও দেখা যায় যে একটা অন্যরকম একটা প্যাটার্ন আমরা কিন্তু খুব ইজিলি লক্ষ্য করতে পারি। সো ইভেন অনেক সময় দেখা যায় যে গ্রুপ ইনস্ট্রাকশনগুলো ফলো করার ক্ষেত্রেও এদের অসুবিধা থাকে। ইভেন আর একটা জিনিসের ক্ষেত্রে এদেরকে খুব খেয়াল করা, বাড়ির লোককে জিজ্ঞাসা করতে পারেন যে পার্টিকুলার কোনো জিনিসের প্রতি, কখনো কখনো কারো ক্ষেত্রে মানে গাড়ি নিয়ে, কারো ক্ষেত্রে শুধু সুতো, মানে হাতের মধ্যে সুতো নিয়ে সারাক্ষণ ধরে সুতোটা নিয়ে ঘুরিয়ে যেতেই পারে, বেলুন বা পার্টিকুলার কোনো জিনিস। ইভেন অনেক সময় হয় কোনো একটা জিনিস যেটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, হয়তো একটা কোনো পাথর, সেটা সবসময় মধ্যে হাতে ধরে রাখবে। আর আরেকটা জিনিস এদের ক্ষেত্রে হয় সেন্সারি ইস্যুসের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি, হাইপো সেন্সিটিভিটি হয়। হাইপার সেন্সিটিভ, হাইপো মানে হচ্ছে বেশি হতে পারে কম হতে পারে। কি করে সেক্ষেত্রে? খুব কমনলি যেগুলো জিজ্ঞাসা হবে বাবা মাকে, যে সেলুনে চুল কাটাতে নিয়ে গেলে কোনো অসুবিধা করে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অটিস্টিক স্টুডেন্টদের ক্ষেত্রে সেলুনে চুল কাটাতে নিয়ে গেলে বসিয়ে চুল কাটানো যায় না, প্রচন্ড পরিমাণে রেস্টলেস বিহেভিয়ার শো করে। বা অনেক সময় গাড়ির লোককে জিজ্ঞাসা করুন হাতে যদি কোনো চিটচিটে জিনিস লেগে যায়, মানে ভাত ডাল ইভেন যদি লেগে যায়, বা চামচে খেতে প্রেফার করে কিনা। অনেক সময় দেখা যায় যারা ভাত ডাল মেখে গিয়ে হাতে লেগে যাওয়ার সঙ্গে সেটা মুছে ফেলতে চাইবে বা ধুয়ে নিতে চাইবে, কিন্তু বা চামচে করে খেতে চাইবে, বা
কোনো কোনো ক্ষেত্রে যদি খালি পায়ে হাঁটে কিনা, বাড়ির চারপাশে খালি পায়ে যদি হাঁটে, তাহলে দেখবেন যে অনেক সময় পাটা তুলে নিয়ে টো ওয়াকিং করছে। তো এই ধরনের কন্ডিশনসগুলো যদি খেয়াল করেন, তাহলে তার মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে বলে। এবং অনেক সময় টোনটা, ভয়েস টোনটাও কিন্তু একটা অন্যরকম প্যাটার্ন কাজ করে। মেন্টাল বিহেভিয়ার, এখনকার দিনে অনেক সময় দেখা যাচ্ছে যে মেন্টাল বিহেভিয়ার বা মেন্টাল ইলনেসের সংখ্যা ইভেন স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যেও অনেক বেশি পরিমাণে বাড়ছে। তো সেক্ষেত্রে কি করতে পারেন, কি ধরনের বিহেভিয়ারগুলো দেখবেন? যদি খুব খুব ইজিলি দেখেন, কোনো একটা স্টুডেন্টের ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে মেশার ক্ষেত্রে, মানে হঠাৎ করেই হয়তো সে কারোর সঙ্গে মিশতে চাইছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে বা মুড সুইং করছে, এই ভালো আছে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সে আবার রেগে যাচ্ছে, অন্যরকম বিহেভিয়ার করতে আরম্ভ করছে। বা অনেক সময় হতে পারে যে কোনো একটা পার্টিকুলার কাজের ক্ষেত্রে, মানে অনেকক্ষণ ধরে পার্টিকুলার কোনো কাজের ক্ষেত্রে তার ফোকাস করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা স্টুডেন্ট হঠাৎ করেই দেখা যাচ্ছে তার ওয়েট বেড়ে যাচ্ছে অথবা কমে যেতেও পারে। এরকম যদি কোনো ঘটনা ঘটে, বা খুব অ্যানক্সাস থাকে, মাঝে মধ্যেই বলতে পারে আমার পেটে ব্যথা করছে বা মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু যখন ডাক্তার দেখানো হচ্ছে কোনো রকমই কোনো তার ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যাচ্ছে না, ডাক্তারের কাছ থেকে কোনো আর একটা সিমটমস যেগুলো খুব কমনলি ঘটে থাকে, যে নিজেকে হার্ম করছে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখনকার দিনে, টিনেজার্সদের মধ্যে, ইয়াং ছেলে মেয়েদের মধ্যে খুব কমনলি দেখা যায় ব্লেড দিয়ে হাত কাটা, খুব কমন একটা ইনসিডেন্ট বাচ্চাদের ক্ষেত্রে। এবং যখন এদেরকে টার্গেট করা, তখন কি বলে যে অন্যরাও কেটেছে আমিও কেটেছি। অনেক সময় দেখা যায় যে ব্লেড দিয়ে হাত কেটে, কারণ এই ডিজাইনগুলো করবে বলে সেই জায়গা থেকেও করে। কিন্তু ব্লেড দিয়ে হাত কাটা বা ব্লেড নিয়ে স্কুলে চলে যা, ছুরি নিয়ে চলে যা, ইভেন কদিন আগেই জাস্ট একটি ছেলে ক্লাস 7-এ পড়ে, তাকে শেখানো হয়েছে যে তুমি, বাচ্চাটি ইন্ট্রোভার্ট, নিজের জগতের মধ্যে থাকে, অটিজম নেই, মানে অটিজম নেই, একাডেমিক্যালি সাউন্ড, পারফরমেন্স ভালো। তাকে বাড়ির লোক বলেছে তুমি যেহেতু একা থাকতে পছন্দ করো, যখন তুমি একা থাকবে মোবাইল না দেখে নিজে ডায়েরি লিখবে। এবং ডায়েরি লেখার সময় লাস্ট কয়েকদিন বা জাস্ট 1 মাসও হয়নি ঘটনা বলছি, বাচ্চাটি তার ডায়েরিতে লিখেছে, আজকে আমি একটি মৃত্যুর সুযোগ পেয়েছিলাম, সেটা আমি হাতছাড়া করলাম। অর্থাৎ এরকম কোনো লেখা, মানে যদি কোনো লেখার ক্ষেত্রে খাতা যদি ডায়েরি লিখতে বলতে পারেন বা নিজের সেলফ এক্সপ্রেশন করতে পারেন, এরকম কোনো কন্ডিশনস যদি দেখেন যে কোনো স্টুডেন্ট লিখছে, ডেফিনেটলি তাকে ইন্টারোগেট করা উচিত। বা ইন্টারোগেট করা মিনস ইন দ্যাট সেন্সে আর কি, খুব কিনলি অবজার্ভ করা উচিত। বা ক্লাসের মধ্যে খুব হাসি খুশি ছেলে, মানে খুব চার্মিং, সবার সঙ্গে মেশে, হঠাৎ করে দিনের পর দিন 3 দিন 4 দিন ধরে দেখা যাচ্ছে কারোর সঙ্গে মিশছে না, কারোর সঙ্গে কথা বলছে না, সেরকম যদি হয় তাহলেও কিন্তু তাকে অবজার্ভ করা উচিত। এই ধরনের বিহেভিয়ারগুলো আমরা যদি খুব কিনলি অবজার্ভ করি, তাহলেও কিন্তু মেন্টাল ইলনেসটাকে খুব ইজিলি ক্লাসরুম সিচুয়েশন থেকে করতে পারবো। বা সুইসাইডিয়াল অবজারভেশন, বন্ধুদের মধ্যেও ক্লাসের মধ্যে আমরা সেফ জোন তৈরি করতে পারি, বা একটা বক্স রাখতে পারি যেখানে স্টুডেন্টরা তার নিজের বক্তব্য লিখে দিতে পারে, সো ফিল কমফোর্টেবল, ক্লাস অনুযায়ী লিখে দিতে পারে। অনেক সময় হয় যে থটগুলোকে লিখতে বলা হয়, তাতে করেও দেখা যায় অনেক সময় খুব হ্যাপাজার থট পাই। ইভেন আমি আমার কলেজের ক্ষেত্রে বলছি, আমার কলেজের বিএড এবং এমএড এর স্টুডেন্টরাও অনেক সময়, তাদের মধ্যেও অনেকের ক্ষেত্রে হয়, দে আর সো ডিপ্রেস, সেটা বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন পার্সোনাল কারণের জন্য হতে পারে, বা তার একাডেমিক প্রেসারের জন্য হতে পারে, ইভেন খুব স্লাইড কারণের জন্য, তার হয়তো একদিনে 3-4টে চার্ট তৈরি করতে হবে, তার এত বেশি পরিমাণে মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে যে সে স্কুলে আসতে পারছে না, বা কলেজে আসতে পারছে না। অর্থাৎ খুব সামান্য প্রেসার, স্কুলের যে কাজগুলো, খুব সামান্য প্রেসারটাকেই সে নিতে পারছে না, এরকম যদি কন্ডিশন হয় তাহলে খেয়াল করুন। আর একটা ব্যাপার খুব কমনলি এটা ঘটছে এই মুহূর্তে স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে ড্রাগ বা অ্যালকোহলের ব্যবহার। খুব কমন ইনসিডেন্ট একটা স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যে, খুব রেপুটেড স্কুল থেকে আরম্ভ করে মিডল ক্লাস, লোয়ার ক্লাস, ইভেন খুব রিমোট স্কুলগুলোর মধ্যেও কিন্তু ড্রাগ, ইভেন ব্যাগের মধ্যে থামস আপের বোতলের মধ্যেও অ্যালকোহল নিয়ে চলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু তৈরি হচ্ছে। যদি কোনো বন্ধু, মানে কোনো একটা স্টুডেন্ট হঠাৎ করে কোনো একটা পার্টিকুলার বন্ধু গ্রুপের কথা বারবার ধরে বলে যে এই বন্ধু গ্রুপের সময় কাটাবে, তাদের সঙ্গে দেখা করতে যেতে হবে, আর কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য কোনো একটা পার্টিকুলার জায়গায় স্পেন্ড করতে চায়। ফর এক্সাম্পল, যদি কোনো একজন স্টুডেন্ট সন্ধ্যাবেলাটা সে টিউশন পড়তে যেতে চায় না, সে ঘরের মধ্যেই বলে যে আমি ঘরের মধ্যেই পড়াশোনা করব, আমি টিউশন পড়তে যাবো না, পার্টিকুলার একটা টাইমিং, যদি খুব ফিক্সড, খুব রিজিডলি বিহেভিয়ার করেন, তাহলে ডেফিনেটলি তাকে অবজার্ভ করবেন, হতে পারে সে সিগারেটের মধ্যে বা অন্য কোনো জিনিসের মধ্যে ড্রাগ নেওয়া হয়তো অভ্যাস করেছে। তো এই ধরনের বিহেভিয়ার যদি থাকে সেগুলোকেও দেখা উচিত। অনেক সময় যদি কোনো পার্টিকুলার কোনো জিনিসের প্রতি ভয়, মানে
ফিয়ার তৈরি হয়, যে কোনো কিছু হতে পারে। সে স্কুলে আসতে যেতে চাইছে না, ভয়, ঘরের মধ্যে ঢুকতে সবসময় বসে থাকছে, বা রাতের বেলা একা যখন বাথরুমে যেতে বলছে যেতে চাইছে না, বা স্কুলের কোনো কাজের মধ্যে একা কোনো একটা বিল্ডিং বা ক্যাম্পাসের মধ্যে তখন গিয়ে কিছু নিয়ে আসতে বললে সে হয়তো অন্য একজনকে নিয়ে যাচ্ছে সবসময়ের জন্যই। তো এই ধরনের কোনো যদি পার্টিকুলার কোনো একটা ভয় যদি আমরা দেখতে পাই, তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা খেয়াল করব। সব থেকে বেশি আমরা খেয়াল করব যদি কোনো স্টুডেন্ট হঠাৎ করে দেখেন, এটাও খুব কমন স্কুলগুলোর মধ্যে আমরা খুব কমনলি দেখতে পাই, যে ব্যাগের মধ্যে বিভিন্ন হাতিয়ার নিয়ে স্কুলে চলে আসা। ইভেন আমি কোনো স্কুলের ক্ষেত্রে মানে দেখেছি, বা আমরা ডাইরেক্টলি হ্যান্ডেলে করেছি, স্টুডেন্টরা ছুরি, মানে রান্না করার মানে রান্না করার মায়ের যে রান্না করার যে ছুরি বা যে কাঁচি, এগুলোকে ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে চলে এসেছে, এবং লুকিয়ে নিয়ে চলে এসে সে স্টুডেন্টদেরকে ভয় দেখাচ্ছে। এবং লাস্ট কিছুদিন আগে একটা স্কুলের ক্ষেত্রে ঘটনা, যেখানে ক্ষেত্রে বাবার লাইসেন্স করা বন্দুকটাকে সে লুকিয়ে নিয়ে চলে এসেছে স্কুলকে বন্ধুদেরকে ভয় দেখানোর জন্য। সো এইরকম যদি কিছু ঘটনা আমরা দেখি, বা কোনো কারণে দেখি যে বারবার ধরে শরীরের মধ্যে কোথাও আঘাতের চিহ্ন আছে যে জায়গাগুলোর মধ্যে, বা কোনো সময় অনেক সময় প্রচন্ড পরিমাণে রাগ শো করছে, হঠাৎ করে রেগে যাচ্ছে বা রাগ শো করছে, তো ডেফিনেটলি তাদেরকে এনকাউন্টার করা উচিত। তার মেন্টাল বিহেভিয়ার নিয়ে আমাদেরকে সজাগ হওয়া উচিত, কারণ আমাদের এই সজাগনেসটাই তাকে হয়তো সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারে। ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনস যেগুলোর মধ্যে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস, এখানে ক্ষেত্রে যেটা হয় ডিমাইলিনসিদের জন্য, অর্থাৎ আমাদের যে সেলগুলো থেকে নার্ভ সেলগুলো থেকে যে বার্তাটা যায়, মানে যে রেসপন্স করবার জন্য যে বার্তা যায়, অনেক সময় যে সেলগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করে, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেমগুলো তৈরি হয় এবং তার ফলে প্রবলেমটা হয়। এবং এক্ষেত্রে আমরা কি জিনিসগুলো দেখতে পারি, যে কোনো কারণে কোনো স্টুডেন্ট কোনো পড়ে যাচ্ছে কিনা, মানে ক্লাসরুমের মধ্যে কোনো কারণে হঠাৎ করে পড়ে যাচ্ছে কিনা, বা অনেক সময় এরকম কমপ্লেন করে থাকে যে আমার মনে হচ্ছে শরীরে মনে হয় যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো কোনো ঘটনা ঘটছে, যদিও সেখানে কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই, এরকম কোনো, বা চোখে বা মাথা ঘুরে যাচ্ছে, বা আমার চোখে মনে হচ্ছে যেন আমি কিছুই দেখতে পাচ্ছি না, এই ধরনের ব্যাপারটা, আর খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে, খুব সামান্য কাজের ক্ষেত্রেও যদি ক্লান্ত হয়ে পড়ছে, এরকম যদি কোনো কমপ্লেন থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে, তো ডেফিনেটলি আমাদের সজাগ হওয়া উচিত। পার্কিনসন ডিজিজ, যদিও এটা খুব 40 বছরের পরে জেনারেলি এল্ডারলি পিপল বা মিডিল এজ থেকে মানে স্টার্ট হয়। স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যে পার্কিনসনের প্রবণতা খুব কম, যদিও চাইল্ডহুড পার্কিনসন কিছু ক্ষেত্রে দেখা যায়। আমাদের সেক্ষেত্রে সজাগ দুটো জিনিসের আমরা দেখবো আর কি, কোনো ক্রাম বা স্মলার হ্যান্ডরাইটিং, বা কোনো ট্রেমার বা সেকিং, এরকম যদি কিছু থাকে, মানে মাঝে মধ্যেই কোনো যদি স্টুডেন্ট এই ধরনের কোনো কমপ্লেন করে, তো সেক্ষেত্রে আমরা একটু কনসাস থাকতে পারি। ইভেন এটাও একটা মেডিকেল কন্ডিশন, আমরা সরাসরি ডাক্তারকে রেফার করব। মেডিকেল কন্ডিশনের মধ্যে হিমোফিলিয়া, যেখানে ক্ষেত্রে যে ক্লটিং, ব্লাড যে ক্লটিং হয়ে যাওয়ার প্রবণতাটা ক্ষেত্রে অসুবিধা থাকে, এবং তার ফলে খুব সামান্য একটা ঘটনাটাই একটা মারাত্মক ঘটনায় পরিণত হতে পারে হিমোফিলিয়ার ক্ষেত্রে। তো এটা যদি দেখি আমরা কোনো একটা ঘটনার ক্ষেত্রে, যদি দেখা যায় যে কোথাও কাট হয়ে যাওয়ার পর তার ব্লিডিং বন্ধ হচ্ছে না, বা সারা শরীরের মধ্যেই অনেক আঘাতের চিহ্ন আছে, বা কোনো লেথার্জিক ফিল করছে, বা কোনো একটা বারবার ধরে সে বলছে যে কোথাও একটা তার ব্যথা করছে এবং তার মাথার যন্ত্রণা হচ্ছে, এই ধরনের কোনো ঘটনা যদি বারবার ধরে ঘটে, মানে এই ধরনের কমপ্লেন যদি বারবার ধরে কেউ থাকে, বা যদি মনে হয় তার জয়েন্টের পেন থাকছে বা ভমিটিং টেন্ডেন্সি থাকে, এবং এগেন একদিনের জন্য নয়, অ্যাসিডিটির জন্য নয়, মানে রেগুলারলি স্টুডেন্ট এই ধরনের কমপ্লেন করছে, এবং বাড়ির সঙ্গে কনফার্ম করুন যে বাড়িতেও এই ধরনের কমপ্লেনগুলো করছে কিনা। যদি খুব ফ্রিকোয়েন্টলি করতে থাকে তাহলে আমরা হিমোফিলিয়া নিয়ে চিন্তা করব। থ্যালাসেমিয়া, এটাও একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং সেক্ষেত্রেও আমাদের দেখা উচিত যে সিমটমসগুলো, একটা হচ্ছে টায়ারিং, প্রচণ্ড পরিমাণে মনে হয় যে ক্লান্তি ফিল করছে স্টুডেন্ট, এবং তার গোটা শরীরের যে একটা ইওলিস ভাব থাকছে শরীরের মধ্যে, অ্যানিমিক একটা টেন্ডেন্সি থাকতে পারে, বা অনেক সময় যে ইউরিনের যে কালার, সেই কালারের ক্ষেত্রে কোনো রকম কোনো কমপ্লেন আছে কিনা, বাচ্চাকে বা গাড়ির লোককে জিজ্ঞাসা করা উচিত। এবং খুব ব্লাড তার ট্রান্সফিউশনের কোনো ঘটনা ইমিডিয়েটলি খুব ঘন হচ্ছে কিনা সেগুলোকে দেখে নেওয়া উচিত। ডেফিনেটলি এটাও একটা মেডিকেল ইস্যুস, আমাদেরকে সেভাবেই ডিল করা উচিত। সিকেল সেল ডিজিজ, এটাকেও আমাদের খুব কমনলি কিছু সিমটমস যেখান থেকে আমরা দেখতে পারি যে শরীরের কোনো একটা অংশে খুব সিভিয়ার পেন আছে কিনা, বা হাত বা পা এরকম কোনো জায়গাতে যেগুলো ফোলা, যে ফোলাগুলো চট করে একবার হয়তো হতে পারে যে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, অথবা যেটা হয়েছে সেটা মিলিয়ে যাচ্ছে না, এরকম কোনো ঘটনা কোনো আছে কিনা।
পেটের মধ্যে কোনো রকম কোনো ফোলা অংশ আছে কিনা, খুব এক্সেসিভ ফিভার হচ্ছে বা কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে, বা শরীরের কোনো অংশ মানে পেল স্কিন অথবা নেলের ক্ষেত্রে যে কালার সেটা কোনো চেঞ্জ হচ্ছে কিনা। ডেফিনেটলি এখানে ক্ষেত্রে আমরা ফ্যাটিকটা খুব বেশি পরিমাণে খেয়াল করে থাকি। এই ধরনের কোনো ঘটনা যদি থাকে ডেফিনেটলি এটাও একটা মেডিকেল কন্ডিশন। ব্লাড ডিসঅর্ডার যে কটা ডিসেবিলিটিস, 3টে ডিসেবিলিটিস যেটা রাখা হয়েছে সেগুলো সবগুলোই মেডিকেল কন্ডিশনসের মধ্যে পড়ে, সেগুলোকেও আমাদের সজাগ থাকা উচিত। মাল্টিপল ডিসেবিলিটির ক্ষেত্রে আলাদা করে ডিফাইন করার দরকার নেই। যদি যে কোনো দুটো কন্ডিশন, আগে যে ডিসেবিলিটিসগুলো আলোচনা করা যায়, যে কোনো দুটো কন্ডিশন একসাথে থাকে এবং সেটা মোর দ্যান 40% কোনো বাচ্চার মধ্যে থাকে, তখন তাকে আমরা মাল্টিপল ডিসেবিলিটির মধ্যে ফেলে থাকি এবং দুটো কন্ডিশনসকেই প্রমিনেন্ট কন্ডিশনসের মধ্যে থাকতে হবে। এবার এখানে আমাদের যেটা দেখা উচিত যে এই যে স্ক্রিনিংটা আমরা করছি, এই স্ক্রিনিং টুলটা মেনলি আমরা এটা ব্যবহার করেছি আর কি, যে এনসিইআরটির যে টুল স্পেশাল নিড স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট টুল, এখন রিসেন্টলি এটার নাম হয়েছে প্রসাদ। এটা পার্ট এ, পার্ট বির মধ্যে আছে। পার্ট এটা প্রাইমারি স্ক্রিনিং এবং পার্ট বিটা সেকেন্ডারি স্ক্রিনিং, সেকেন্ড স্টেজের স্ক্রিনিং ইন্টারভেনশনে পাঠানোর আগে পর্যন্ত। এবং পার্ট বির ক্ষেত্রে যখন আমরা দেখব এই কাজটা যদিও স্পেশাল এডুকেটরদের কথা, টুলের ইনস্ট্রাকশন স্পেশাল এডুকেটর বা কাউন্সিলরদের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের এত সংখ্যক স্কুল, যদি আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথাই ভাবি আর কি, এত সংখ্যক স্কুলে এত স্পেশাল এডুকেটর, এত কাউন্সিলর সম্ভব নয়। তো কাজে এটা যদি জেনারেল টিচাররা এইগুলোকে বুঝে নেন বা এইগুলোকে বেসিক কন্ডিশনসগুলোকে আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুযায়ী রেফার করতে পারেন, তাহলে খুব ইজিলি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। এখানে একটা জিনিস বলা উচিত যে এই যে টুলের যে সিমটমসগুলো দেওয়া আছে বা আইটেমসগুলো রাখা আছে, কোনোটাই কিন্তু কোনো স্টুডেন্টকে ডিসেবল বলে আইডেন্টিফাই করবার জন্য যথেষ্ট নয়। রাদার এটাকে আমরা স্ক্রিনিং করে সেকেন্ড ফেজের জন্য প্রফেশনালের কাছে পাঠাবো বা এক্সপার্ট কমিটির কাছে বা পার্টিকুলার জায়গাতে, হসপিটালগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল হতে পারে অথবা কোনো মেডিকেল কলেজ হতে পারে অথবা রাজাবাজার সায়েন্স কলেজ হতে পারে, যে কোনো জায়গাতে আমরা পাঠাবো ফার্দার অ্যাসেসমেন্টের জন্য, অথবা মেডিকেল রিলেটেড ডিসেবিলিটির ক্ষেত্রে ডক্টরদের কাছে পাঠাবো যাতে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর এখানে ক্ষেত্রে যে কন্ডিশনসগুলো বলা আছে, ডেফিনেটলি একটা কথা মাথায় রাখা উচিত যে এই সিমটমসগুলোকে খুব ইজিলি মানে আমরা আইডেন্টিফাই করতে হয়তো পারবো না, বারবার ধরে কন্ডিশনসগুলো পড়া উচিত বা আইটেমসগুলোকে পড়া উচিত এবং দেখা উচিত, এবং সিমটমসগুলোকে কোনো একটি বাচ্চার মধ্যে একবার দেখা নয়, বারবার ধরে যদি দেখতে পাই এবং সেই সিমটমসগুলো ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট হচ্ছে, এরকম যদি হয় তবেই তাকে আমরা এর মধ্যে রাখবো এবং হেড টিচারের কাছে আমরা তার লিস্ট করে আমরা সেগুলোকে নোটিফাই করে পাঠাবো। এবং এই যে টুল, সমস্ত টুলের যে আইটেমসগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো সবগুলোই ইয়েস নো ফরম্যাটে থাকবো এবং ডেফিনেটলি এটা সমস্ত স্টুডেন্টকে ইনিশিয়ালি কিন্তু আলোচনা করা হবে না, প্রথমে আগে গার্জেনের সঙ্গে আলোচনা করা হবে স্ক্রিনিংটার পরে। রিপোর্ট অ্যাজ এ ক্লাস টিচার আপনার রেসপন্সিবিলিটি হবে এইগুলোকে আইডেন্টিফাই করবার পর হেড টিচারকে জানানো বা স্কুলে যদি কাউন্সিলর থাকে তাকে জানানো, তারপরে হেড টিচারের কনসেন্ট নিয়ে প্যারেন্টসকে ইনফর্ম করা, প্যারেন্টসের সঙ্গে মিটিং ডাকা, প্যারেন্টসে মিটিং ডাকার পরে তাদেরকে এই কন্ডিশনসগুলো সম্পর্কে ওয়াকিবহাল করা এবং সেকেন্ড ফেজে বাড়িতেও সেম কন্ডিশনগুলো দেখা যাচ্ছে কিনা সেগুলোকে দেখতে বলা, এবং ততদিন পর্যন্ত পুরো ব্যাপারটাই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। এবং তারপরে তাকে ফার্দার আপনি গাইড করতে পারেন যে কোথায় পাঠাবেন, আপনি কোন হসপিটালগুলোতে পাঠাবেন ফার্দার অ্যাসেসমেন্টের জন্য। তারপরে আমরা কিন্তু ইন্টারভেনশন স্টার্ট করব। এখানে ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা যে আইটেমস আমি আলোচনা করেছি, প্রত্যেকটা আইটেমসের মধ্যে একটা করে কিছু আইটেমসের মধ্যে স্টার মার্ক দেওয়া আছে, অথবা যে কোনো সিমটমসের মধ্যে যদি দুটো বা তার বেশি আইটেমস আপনি লক্ষ্য করেন তবেই তাকে ফার্দার নেক্সট স্টেপের জন্য আমরা রেফার করবো ফার্দার অ্যাসেসমেন্টের জন্য। এখানে এবার জাস্ট কয়েকটা 3টে ইনসিডেন্ট আমি কেস স্টাডি আকারে রেখেছি। প্রথম দিকে দেখুন যে নিজের আইডেন্টিফাই করতে পারেন যে কোন ডিসেবিলিটির কথা বলছি বা এই ধরনের ঘটনা খুব কমন কিনা। খেয়াল করে দেখুন, রায়ান বাঁদা রিপোর্টেড, মানে রায়ানের মা, একটা 5 বছরের একটি বাচ্চা, তার মা রিপোর্ট করেছে কি না গট ম্যাডি অ্যান্ড ওয়েট অ্যান্ড মাডি হোয়েন হি ওয়াজ, আমি জাস্ট যদি এটাকে পুরোটাকে করি তাহলে তাকে বলা হয়েছে যে সে খেলতে গেছিল, তার মধ্যে তার মজা সক্স যেগুলো আছে সেগুলো নোংরা করেছে এবং নেওয়ার পর রায়ানকে বলা হয়েছে পুট ইউর সক্স ইন দ্য ওয়াশিং মেশিন প্লিজ, অর্থাৎ ওয়াশিং মেশিনের মধ্যে সক্সগুলো রাখার কথা। যাই ওয়েন টু দ্য লন্ড্রি টু ডু দ্য ওয়াশিং আফটার লাঞ্চ অ্যান্ড হোয়েন আই লিফটেড দ্য লিড অন দ্য ওয়াশিং মেশিন আই ওয়াজ সারপ্রাইজ টু সি 20 pairs অফ সক্স ইজ দেয়ার, অর্থাৎ তাকে রাখতে বলা হয়েছে যে মোজাগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দাও।
বাচ্চাটি রেখে দিয়েছে তার 20টা পেয়ার্সের যে সক্স আছে সবগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং যখন খুলেছে মা দেখতে পাচ্ছে যে সমস্ত সক্সগুলোকে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রায়ন হ্যাড পুট অল দোজ সক্স ইন দ্য ওয়াশিং মেশিনস, আই কুড নট বি ক্রস কুড আই। মানে অ্যাজ এ মাদার যদি আমি নিজেকেই জিজ্ঞাসা করি তাহলে আমার ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ুন, তাহলে মা কি বলেছে, তোমার মোজাগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দাও। রায়ন সেই কাজটি করেছে, তার যতগুলো মোজা ছিল সমস্ত মোজাগুলোকেই ওয়াশিং মেশিনের মধ্যে পুট করে দিয়েছে। আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন ডিসেবিলিটি কথা বলছি বা কোন ডিসেবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা ঘটতে পারে বা কোন কোন ডিসেবিলিটির ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা ঘটতে হবে। He had done exactly what I said. He put his socks in the washing machines. এখানে ক্ষেত্রে next time I will remember as a mother, I am remember more specific and to see put your wet muddy socks in the washing machine. So এই ক্লিয়ার ইনস্ট্রাকশনটা দিতে হবে। এটা খুব কমন ইনসিডেন্ট হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে। যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়, কোনো ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ স্টুডেন্ট যদি হয়, সে আপনার কথাগুলোকে এভাবে লিটারেলি ইন্টারপ্রেট করতে পারে, টাকিং দ্য থিংস লিটারেলি। যে আপনি বলেছেন যে সক্সের ওয়াশিং মেশিনসের মধ্যে সক্সগুলোকে দাও, অটিস্টিক স্টুডেন্ট যদি লিটারেলি মিনিং করে তাহলে সে সমস্ত সক্সগুলোকে নিয়ে গিয়েই দিয়ে দিতে পারে। সেকেন্ড কেস হিস্ট্রির ক্ষেত্রে সুহান 5 বছরের বাচ্চা, এখানে মা রিপোর্ট করছে তার জন্মদিনের ক্ষেত্রে 10 জন স্টুডেন্টকে ইনভাইট করা হয়েছে, বাড়িতে গেমসের আয়োজন করা হয়েছে এবং তার ফেভারিট গেম ফুড দেওয়া হয়েছে। when the child arrived, Susan went outside and would not join in any of the party activities, sat at the top of her slide. অর্থাৎ সে একা একা নিজে থেকে বসে আছে, অর্থাৎ তার জন্মদিন, তার বন্ধুদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই ক্ষেত্রে। তো এখানে ক্ষেত্রে আমরা কোন বিহেভিয়ারটাকে রেফার করছি এবং কোন ডিসেবিলিটি, এখানে আমি মেনলি অটিজমের এতেই রেখেছি। সেখানে ক্ষেত্রে যদি আমি দেখি সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, তখন আমার বাড়িতে লোক এসেছে, তার সঙ্গে আমাকে মিশতে হবে, কথা বলতে হবে, তাকে আমাকে নিয়ে খেলতে হবে, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার, অটিস্টিক ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারগুলো থাকে না। লাস্টলি আমাদের লার্নিং এর জন্য ম্যাথুসের একটা মা এখানে রিপোর্ট করছেন যে মাথু তার বোনকে মেরেছে, কনসিকোয়েন্সের ক্ষেত্রে তার নিজের রুমে চলে গেছে এবং তারপরে মাও তাকে মেরেছে এই জায়গাগুলোকে। তাই ওয়েন্ট ইনটু হিজ রুম অ্যান্ড রিড দ্য স্ক্রিপ্ট টু হিম গোয়িং ওভার অ্যান্ড রুল আউট দ্য নট হিটিং এনিওয়ান অ্যান্ড হি টার্ন টু মি অ্যান্ড সেড। এখানে ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে বাচ্চা কি বলতে পারে, অর্থাৎ বোনকে বাচ্চাটি মেরেছে, মাথু মেরেছে, মা বিনিময়ে বাচ্চাটিকে মেরেছে এবং তারপরে গিয়ে স্ক্রিপ্ট মানে অটিজম স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমরা স্ক্রিপ্ট ব্যবহার করি যাতে করে সেই বিহেভিয়ারটা পরবর্তীকালে রিপিট না করে, এবং ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা বিহেভিয়ারটা করে থাকি। মা যখন ঘরে গিয়ে সেই স্ক্রিপ্টটা পড়ছেন এবং তাকে যখন বলা হচ্ছে, তখন বাচ্চাটি মাকে কি শেখাতে পারে এটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কি এমন বলতে পারে বাচ্চাটি তার মাকে ঘুরে, বাচ্চাটি তার মাকে গিয়ে বলছে দ্যাটস রাইট মম, নো হিটিং, সো ডোন্ট হিট মি অলসো। তার মানে আমি যেমন মারবো না তুমিও আমাকে মারবে না, সুতরাং আমি যদি তার গায়ে হাত তুলি, দ্যাট ইজ অলসো নট দ্য সলিউশন ইভেন ফর দ্য চিলড্রেন উইথ, it is specifically for the autism spectrum disorder or the intellectual disability, but it may happen to the every child. রেফারেল সার্ভিসেস লাস্টবার স্লাইডের মধ্যেও আমার ছিল, গতবারের প্রেজেন্টেশনের মধ্যে। এবারের ক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে আমরা কোন কোন জায়গা মানে এই সিমটমসগুলো যদি আমরা ক্লিয়ারলি পাই, কোথায় কোথায় আমরা পাঠাতে পারি আর কোন কোন জায়গাগুলোতে আমি রেফার করব। ফার্স্ট ফরমোস্ট কন্ডিশন হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিসেসের জন্য, স্পেসিফিক আইকিউ রিপোর্ট থেকে আমরা তাকে ডায়াগনোসিসের জন্য যাব। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি স্কুল গোয়িং ছেলেমেয়েরা, প্রত্যেকটা ছেলেমেয়ে স্কুল গোয়িং, তার এডুকেশনাল লেভেল অ্যাসেসমেন্ট করে নেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে অ্যাকর্ডিং টু দ্য নিডস থেরাপিউটিক ওটি, পিটি, এসটি যদি কোনো থাকে, একটু বড় স্টুডেন্ট যদি হয় তাহলে ভোকেশনাল অ্যাসেসমেন্টের জন্য কাউন্সিলিং সার্ভিসেস ফর দ্য প্যারেন্টস ইভেন ফর দ্য চাইল্ড, দুজনের জন্যই আমরা কাউন্সিলিং সার্ভিসের জন্য রেফার করতে পারি। থেরাপিউটিক্সের মধ্যে আমি বলেছি অডিওলজিক্যাল সার্ভিসেস, ফিজিক্যাল থেরাপি, ওরিয়েন্টেশন মোবিলিটি সার্ভিসেস, অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। ডায়াগনস্টিক সার্ভিসেসের মধ্যে সাইকোলজি, নার্সিং অ্যান্ড সোশ্যাল ইমোশনাল বিহেভিয়ারাল থেরাপি। এখানে ক্ষেত্রে এগুলো বলার মানে কিন্তু এরকমটা নয় আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলোতে এক্সপার্ট হতে হবে। এগুলোকে আপনাদেরকে জানানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে যাতে করে একটা প্রপার গাইডলাইন প্যারেন্টসকে দিতে পারেন, তারা সঠিক জায়গায় যেতে পারে। না হলে অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন জায়গায় ঘুরবেন, কোথায় যাবেন এটাকে আইডেন্টিফাই করতেই অনেকটা দেরি হয়ে যায় এবং তারপরে আলটিমেটলি যেহেতু আমি একটা
এই ধরনের একটা সেট আপ হসপিটাল সেট আপের সঙ্গে যুক্ত, সেখানে দেখা যায় আমাদের কাছে যখন আসেন বাবা মারা, তখন ইট ইজ টু লেট, অনেকটা দেরি করে আসেন। অর্থাৎ তিনি কোথায় আসবেন, কখন আসবেন এবং কার কাছে যাওয়া উচিত, এবং অনেক সময় দেখা যায় যে প্রপার জায়গায় যাওয়ার আগে এতগুলো চ্যানেলে যায়, এতগুলো জায়গা তারা ঘুরে ঘুরে আসেন আমাদের কাছে, যে তার ফলে অনেকগুলো টাকাও খরচ করে ফেলেন। এবং গরিব বাবা মাদের পক্ষে, যার পক্ষে এটা অ্যাফোর্ড করার ক্ষমতা নাই, তাদের পক্ষেও দেখা যায় যে যখন আমাদের কাছে একটা প্রপার জায়গাতে এসে যখন পৌঁছাচ্ছে, আই এম নট টকিং অ্যাবাউট আওয়ার সেলফ অলসো, আই এম টকিং ইন জেনারেল, যে যখন একটা প্রপার জায়গাতে আসার আগেই তারা অনেক সময় কিন্তু এমন কোনো জায়গায় সার্ভিসের জন্য যাচ্ছেন যারা আইদার ট্রেন্ড নন, অথবা যে প্রোগ্রামটা অনেক বেশি কস্টলি। কারণ আমাদের কলকাতাতেই আপনাদের অবগত এমন অনেক, কারণ আপনাদের অনেকের ছেলে মেয়ের মধ্যেই হয়তো এই ধরনের কোনো না কোনো কন্ডিশনস আছে। সো প্রথম দিকে অ্যাটলিস্ট আমি বলবো যে কোনো সরকারি জায়গার ক্ষেত্রেই যান বা রেজিস্টার্ড প্রফেশনালের কাছেই যান প্রপার ইন্টারভেনশনটা পাওয়ার জন্য। না হলে অনেক সময় দেখা যায় যে মানুষটি যে থেরাপিটা দিচ্ছেন তিনি অনেক ক্ষেত্রেই সেই থেরাপিটা দেওয়ার জন্য কিন্তু এলিজেবল নন বা যোগ্য নন। তো সেই ইনফরমেশনটা যদি টিচারের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যদি প্যারেন্টসরা পান, তাহলে তাদের মিসগাইডেড হওয়ার সম্ভাবনা কম থাকে এবং একটি বাচ্চা খুব প্রপারলি ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন পেতে পারেন এবং প্রপারলি গাইডেড হতে পারেন। সো সেই জন্যই রেফারেল সার্ভিসগুলো সম্পর্কে আপনাদের জেনে থাকা উচিত। থ্যাংক ইউ।